বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যে মুহূর্তে কুসুম গঙ্গার ঘাটে ঝাঁপ দেওয়ার আগে শেষবারের মতো আয়ুষের দিকে তাকিয়েছিল, ঠিক সেই মুহূর্তেই তার চোখে ছিল এক অদ্ভুত কষ্ট আর অভিমান। চারপাশে তখন সাংবাদিকদের ক্যামেরার ফ্ল্যাশ, মানুষের চিৎকার আর গাঙ্গুলি পরিবারের আতঙ্কে ভরা মুখ। কুসুম কাঁপা গলায় শুধু একটা কথাই বলেছিল, ছোট সাহেব, আমি ক্লান্ত। বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করতে করতে আমি আর পারছি না। আর সেই কথাটা বলেই সে গঙ্গার উত্তাল জলে ঝাঁপিয়ে পড়ে। এক সেকেন্ডও দেরি করেনি আয়ুষ। সে দৌড়ে গিয়ে সবার সামনে গঙ্গায় ঝাঁপ দেয়। ইন্দ্রাণী চিৎকার করে উঠেছিল, আয়ুষ না! কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চারদিকে বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। প্রেসের লোকেরা লাইভ সম্প্রচার করতে থাকে গাঙ্গুলি পরিবারের ভেতরের চাঞ্চল্যকর কাহিনী, ব্র্যান্ড অ্যাম্বাসেডর কুসুম সরকারের আত্মহত্যার চেষ্টা, তার পিছনে কি রয়েছে গোপন অত্যাচার। এই সংবাদ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। গাঙ্গুলি পরিবারের সম্মান নিয়ে চারদিকে প্রশ্ন উঠতে থাকে। কেউ বলছে কুসুমকে অপমান করা হয়েছে, কেউ বলছে আয়ুষ আর কুসুমের সম্পর্ক নিয়ে বাড়িতে অশান্তি চলছিল। আর সেই সব কথা শুনে ইন্দ্রাণী যেন পাথর হয়ে যায়। গুরুজি তখন গম্ভীর গলায় বলেন, আমি আগেই সতর্ক করেছিলাম, আয়ুষের জীবনে বড় ভাড়া আছে, কিন্তু আজ যা হলো সেটা অশুভ সংকেত। ইন্দ্রাণী কান্নায় ভেঙে পড়ে বলে, আপনার বিধান মানতে গিয়ে আজ আমার ছেলে হারিয়ে গেল গুরুজি। এদিকে ডুবুরিরা ঘন্টার পর ঘন্টা খুঁজেও কুসুম বা আয়ুষ কাউকেই খুঁজে পায় না। সন্ধ্যা নেমে আসে গঙ্গার ঘাটে। পুলিশের গাড়ির সাইরেন, সাংবাদিকদের ক্যামেরা আর কান্নার শব্দে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। ঈশান তখনও হাল ছাড়তে রাজি নয়। সে বারবার ডুবুরিদের বলে, আরেকবার খুঁজুন, আমার ভাইদা এভাবে হারিয়ে যেতে পারে না। অনুশ্রী কাঁদতে কাঁদতে বসে পড়ে ঘাটের সিঁড়িতে। তার মনে পড়তে থাকে কুসুমের বলা কথা, আমি যতদিন বেঁচে আছি তোমার আর তোমার সন্তানের কিছু হতে দেব না। ঠিক সেই সময় এক বৃদ্ধ মাঝি এগিয়ে এসে বলে, বাবুরা, আমি একটু দূরে একটা নৌকার কাছে দুজনকে ভাসতে দেখেছিলাম, তবে নদীর স্রোত খুব জোর ছিল। এই খবর শুনে সবাই আবার ছুটে পড়ে। রাত গভীর হয়ে যায়। গঙ্গার উপর কুয়াশা নেমে আসে। ঠিক তখনই দূরে একটা ছোট্ট জেলের কুঁড়েঘর থেকে খবর আসে, নদীর ধারে অচেতন অবস্থায় একজন যুবক আর এক তরুণীকে পাওয়া গেছে। ঈশান, ইন্দ্রাণী আর রাজবাবু ছুটে যায় সেখানে। ঘরে ঢুকতেই তারা দেখে আয়ুষ অচেতন অবস্থায় শুয়ে আছে। তার হাত শক্ত করে ধরে আছে কুসুম। দুজনের শরীরেই আঘাতের চিহ্ন। গ্রামের এক বৃদ্ধা বলেন, নদীর স্রোতে ভেসে এরা এখানে চলে এসেছিল। ছেলেটা বারবার জ্ঞান হারানোর আগে শুধু একটা কথাই বলছিল, কুসুমকে বাঁচান, ওকে কিছু হতে দেবেন না। এই কথা শুনে ইন্দ্রাণীর বুক কেঁপে ওঠে। সে ধীরে ধীরে কুসুমের মাথায় হাত রাখে। প্রথমবারের মতো তার চোখে কোনো অহংকার ছিল না, ছিল শুধু অপরাধবোধ। কিছুক্ষণ পর আয়ুষের জ্ঞান ফিরতেই সে প্রথমে কুসুমকে খোঁজে। কুসুম ঠিক আছে তো? এই প্রশ্ন শুনে ইন্দ্রাণীর চোখ ভিজে যায়। সে বুঝতে পারে এই মেয়েটাই তার ছেলের জীবনের সবচেয়ে বড় সত্যি। কিন্তু গল্পের মোড় তখনও বাকি ছিল। হঠাৎই গ্রামের একজন লোক এসে বলে, এই মেয়েটাকে নদীতে ঝাঁপ দিতে দেখার আগে আরেকটা কালো গাড়ি এখানে দাঁড়িয়েছিল, আর সেই গাড়ি থেকে কেউ একজন ওকে হুমকি দিচ্ছিল। এই কথা শুনে আয়ুষ চমকে যায়। সে বুঝতে পারে কুসুম আত্মহত্যা করতে যায়নি, বরং তাকে মানসিকভাবে এমন জায়গায় ঠেলে দেওয়া হয়েছিল। ঈশান সঙ্গে সঙ্গে বলে, মানে এটা পুরো প্ল্যান করা? ঠিক তখনই অনুশ্রী মনে করে, কয়েকদিন আগে মীনাক্ষী ফোনে কারো সাথে বলছিল, কুসুম যদি নিজে থেকে সরে যায় তাহলে আমাদের কাজ সহজ হয়ে যাবে। সবাই চোখ এবার মীনাক্ষীর দিকে ঘুরে যায়। মীনাক্ষী প্রথমে সব অস্বীকার করে, কিন্তু আয়ুষ নিজের ফোন বের করে একটা ভিডিও দেখায়। সেখানে দেখা যায় গঙ্গার ঘাটে কুসুমের কাছে একজন লোক গিয়ে বলে, তোমার জন্যই আয়ুষের জীবন বিপদে, তুমি না থাকলে সবাই ভালো থাকবে। ভিডিওটা শেষ হতেই মীনাক্ষীর মুখের রং বদলে যায়। ইন্দ্রাণীর রাগে কাঁপতে কাঁপতে বলে, তুই এত নিচে নামতে পারলি ছোট? মীনাক্ষী চিৎকার করে বলে, হ্যাঁ, কারণ আমি সহ্য করতে পারছিলাম না, কুসুম এই বাড়ির সবকিছু দখল করে নিচ্ছিল। ঠিক তখনই আয়ুষ দৃঢ় গলায় বলে, না কাকিমণি, কুসুম কিছু দখল করেনি, বরং সে নিজের জীবন দিয়ে আমাদের বাঁচাতে চেয়েছে। পুলিশ এসে মীনাক্ষীকে গ্রেপ্তার করে নিয়ে যায়। যাবার সময়ও সে কুসুমের দিকে ঘৃণা